সবাইকে আজকের লাইভ ক্লাসে শুভেচ্ছা। সবাই ক্লাসে প্রবেশ করেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাস শেয়ার করা হয়েছে, সবাই সেখান থেকে ক্লাসে প্রবেশ করেন। সবাই কেমন আছেন? যারা যারা ক্লাসে প্রবেশ করতেছেন একটু কমেন্ট করেন। আমি কেমন আছি সেটা আমাকে একটু জিজ্ঞেস করেন। আজকে আমরা চমৎকার কিছু একটা পড়ব, যেটা আমাদের দৈনন্দিন জীবনে, চাকরি জীবনে সবচেয়ে বেশি আমরা ব্যবহার করি, সেই জিনিসটা পড়ব। গত ক্লাসে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস ছিল গত ক্লাস, যেখানে আমরা 151 বিধিতে পড়েছিলাম ম্যাজিস্ট্রেটের করণীয় কি। অর্থাৎ একটা বেআইনি সমাবেশ স্থলে যখন ডিউটি থাকে, সেখানে যদি ম্যাজিস্ট্রেট থাকে, ম্যাজিস্ট্রেটের ডিউটি থাকে, তাহলে তার কি কর্তব্য। আর 152 বিধিতে পড়েছিলাম পুলিশ দলনেতা যিনি থাকবে, কমান্ডার, সেকশন কমান্ডার, প্লাটুন কমান্ডার, যে কোনো হোক, ডিউটি ইনচার্জ, পার্টি ইনচার্জ, বেআইনি সমাবেশ স্থলে, ডিউটির স্থলে, তো সেখানে তার কি কর্তব্য, তার কি কি কাজ, এগুলো আমরা স্পেসিফিক পড়েছি। কমন সেন্স দিয়ে বুঝতে হবে, মুখস্থ করার দরকার নাই। 153 শেষে 3, 153, 153 শেষে 3, তাই আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায় 3টি ক্ষেত্রে। আত্মরক্ষার ক্ষেত্রে 96 থেকে 106 দণ্ডবিধি, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি 127, 128, আর গ্রেপ্তারের ক্ষেত্রে অর্থাৎ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি, তাকে গ্রেপ্তার কালে যদি সে গ্রেপ্তারে বাধা দেয় বা গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করে, তখন প্রয়োজনে তাকে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে, অর্থাৎ তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে। 153 শেষে 3, তাই আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায় 3টি ক্ষেত্রে। #154 আগ্নেয়াস্ত্র ব্যবহার করার আগে, 155 আগ্নেয়াস্ত্র ব্যবহার করার সময়, 156 আগ্নেয়াস্ত্র ব্যবহার করার পর, পূর্বে, সময়, পরে, এগুলো আমরা বুঝেছি ক্লাসে, লাইভ ক্লাসে। তো এগুলো নিয়ে বেশি কিছু বলার নাই। 153, 156 এই দুইটা বিধি আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। 156 আগ্নেয়াস্ত্র ব্যবহার করার পরে আহত যারা হয়েছে তাদেরকে হাসপাতালে, নিহত যারা হয়েছে শ্রুতার রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে, ইস্যুকৃত অর্থাৎ যে যতগুলো গুলি করেছেন, অর্থাৎ ব্যবহৃত গুলির খোসার সাথে ইস্যুকৃত গুলির সংখ্যা মিলিয়ে দেখতে হবে। ক, খ, গ, আর শেষে হচ্ছে এই সার্বিক ঘটনা সম্পর্কে একটা
রিপোর্ট দিতে হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। 156 157 এই যে পুলিশ অফিসার বেআইনি সমাবেশে আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেছে, এটা যুক্তিসঙ্গত হয়েছে কিনা, সেজন্য একটা নির্বাহী তদন্ত হবে। নির্বাহী তদন্ত কারা করে? অর্থাৎ নির্বাহী বিভাগ, ডিসি স্যার, তারপরে বিভাগীয় কমিশনার স্যার, এরা একটা নির্বাহী তদন্ত করবে। 158 সামরিক সাহায্য অধিযাচন, এটা পুলিশ অফিসার পায় না, অবশ্যই জেলা ম্যাজিস্ট্রেট তিনি কি করবে, সামরিক বাহিনীকে অর্থাৎ রিকোয়েস্ট করবে বেআইনি সমাবেশ স্থলে যদি তাদেরকে দরকার হয়। আজকের ক্লাস শুরু করলাম একটা দৈনন্দিন সবচেয়ে বহুল ব্যবহৃত আমাদের সিসি বা কমান্ড সার্টিফিকেট। কমান্ড সার্টিফিকেট দেখেন নাই এমন কেউ নাই, কমান্ড সার্টিফিকেট টাচ করেন নাই এমন কেউ নাই, কমান্ড সার্টিফিকেট ছিঁড়েন নাই এমন কেউ নাই, কমান্ড সার্টিফিকেট টিএ বিল করেন নাই এমন কেউ নাই, কমান্ড সার্টিফিকেটে হাজির বাহির করেন নাই এমন কেউ নাই, কমান্ড সার্টিফিকেট পড়ে দেখেন নাই এমন কেউ নাই, কমান্ড সার্টিফিকেট লিখছেন, অনেকে লিখছেনও। এখন সহজ একটা বিষয় আমরা ব্যবহার করি, কমান্ড সার্টিফিকেট 163 পিআরবি। আগে এখান থেকে লিখিত প্রশ্নও আসতো। তাহলে আমরা খুব সহজে এই কমান্ড সার্টিফিকেটের আদ্যপান্তটা আমরা শিখে ফেলবো একদম কৌশলে আমরা কমান্ড সার্টিফিকেটটা কি একদম সবকিছু আমরা শিখে ফেলবো একদম কমন সেন্স দিয়ে। কমান্ড সার্টিফিকেটের 3টা নাম আছে, 3টা নাম। একটা হচ্ছে কমান্ড সার্টিফিকেট, একটা হচ্ছে আদেশপত্র, আর একটা হচ্ছে সিসি। এই 3টা নাম। তাহলে কে কে ইস্যু করতে পারে, কার নামে? পিআরবিতে বলা হয়েছে এসআই পদের নিচে অর্থাৎ সাব ইন্সপেক্টরের নিচে অর্থাৎ কনস্টেবল থেকে এএসআই পর্যন্ত, কনস্টেবল থেকে এএসআই পর্যন্ত কমান্ড সার্টিফিকেট ব্যবহারের নিয়ম আছে। অর্থাৎ কনস্টেবল থেকে এএসআই পর্যন্ত যারা ডিউটিতে নিয়োজিত হবে তখন তার উপযুক্ত কর্তৃপক্ষ বিপি ফরম নং 10 বাংলাদেশ ফরম নং 5336 মূলে সিলমোহর দিয়ে স্বাক্ষরযুক্ত করে একটা কি করবে, একটা হুকুমনামা দিবে। সেটা হচ্ছে কমান্ড সার্টিফিকেট বা সিসি বা আদেশপত্র। কে দেবে, কাকে দেবে, কে নিতে পারবে, একদম সহজ। তাহলে সংজ্ঞা রেডি হয়ে যাবে। উপযুক্ত কর্তৃপক্ষ দিতে পারবে কার কার জন্য? কনস্টেবল থেকে এএসআই পর্যন্ত। বিপি ফরম নাম্বার 10 বাংলাদেশ ফর্ম 5336। প্রিন্স হৃদয় তুমি এইটা লিখে দাও কমেন্টে, বিপি ফরম 10 বাংলাদেশ ফরম 5336। এসপি স্যার যদি আদেশ দেয় তাহলে সাব ইন্সপেক্টরও তার নামেও সিসি হবে। তাহলে মূল নিয়ম হচ্ছে কনস্টেবল থেকে এএসআই পর্যন্ত সিসিতে নাম থাকবে। তবে এসপি স্যার যদি নির্দেশ দেয় তাহলে সাব ইন্সপেক্টরের নাম থাকবে। আর একটা বিষয়, এই সাব ইন্সপেক্টর যখন এসকর্ট কমান্ডার হিসেবে ডিউটিতে যাবে তখন অবশ্যই তার সিসি নিতে হবে। তাহলে সাব ইন্সপেক্টর 2টা ক্ষেত্রে সিসি নেবে। একটা হচ্ছে এসপি স্যার যখন নির্দেশ দিবেন আর সে যখন এসকর্ট কমান্ডার হবেন তখনও তার সিসি নিতে হবে। তাহলে সংজ্ঞাটা কি হবে?
এসআই পদ হতে বা সাব ইন্সপেক্টর পদ হতে নিম্ন পদস্থ পুলিশ অফিসার ডিউটিতে নিয়োজিত হওয়ার পূর্বে উপযুক্ত কর্তৃপক্ষ বিপি ফরম 10 বাংলাদেশ ফরম 5336 মুখস্থ রাখতে হবে, মূলে সিলমোহরযুক্ত স্বাক্ষরিত কর্তব্য প্রেরিত পুলিশ অফিসার কর্তৃক বহনীয় হুকুমনামাকে আদেশপত্র, কমান্ড সার্টিফিকেট বা সিসি বলে। সিসির উপরিভাগে দেখবেন কর্তব্যে প্রেরিত বহনীয় হুকুমনামা, এরকম একটা লেখা আছে। তাহলে পুলিশ অফিসার ডিউটিতে যাওয়ার আগে তিনি কি ডিউটি করবেন, কোথায় ডিউটি করবেন, কার কাছে রিপোর্ট করবেন, এই সকল নির্দেশনা যে পত্রের মধ্যে থাকে তাকে আদেশপত্র বলে। পুলিশ অফিসার ডিউটিতে যাওয়ার পূর্বে তিনি কোথায় ডিউটি করবেন, কি ডিউটি করবেন, কার কাছে রিপোর্ট করবেন, এই সকল নির্দেশনা যে সার্টিফিকেটের মধ্যে থাকে সেটাকে বলে কমান্ড সার্টিফিকেট বা আদেশপত্র বা সিসি বলে। তাহলে একটা লিখিত প্রশ্ন হবে, কমান্ড সার্টিফিকেট কি? কমান্ড সার্টিফিকেটে কি কি উল্লেখ থাকে? কমান্ড সার্টিফিকেট কি কি কারণে ইস্যু করা হয়? ব্যাখ্যা করুন অথবা আলোচনা করুন। কমান্ড সার্টিফিকেট কি পাইলাম, এখন এই সিসির মধ্যে কি কি উল্লেখ থাকে আপনি একটু কল্পনা করেন তো। একটা সিসির মধ্যে কি কি থাকে? সিসির মধ্যে কি থাকে? সিসি নাম্বার, তারিখ, সময় দেওয়া থাকে, তারপর বাহিনীর পূর্ণ নাম ঠিকানা, অর্থাৎ কে কে ডিউটিতে যাচ্ছে। প্রথম এই দিকে ঘরে থাকে প্রথমেই, দ্বিতীয় ঘরে থাকে কি বাহিনীর পূর্ণ নাম ঠিকানা। এবার কোথায় রিপোর্ট, অর্থাৎ কর্তব্যস্থল বা কার কাছে রিপোর্ট। এরপরে থাকে ওই যে বড় যে ঘরটায় আপনাদেরকে এই মর্মে আদেশ করা যাচ্ছে যে আপনার অমুক জায়গায় রিপোর্ট করে এই কাজ করবেন, এই উদ্দেশ্যে আদেশ উপদেশ সহকারে পুরো পোশাকে রওনা দেওয়া গেল। তাহলে কি কাজ করবেন, কি নির্দেশনা পালন করতে হবে সেইটা থাকে। এবার ওই যে মাঝখানে সিল দিয়ে একজনের স্বাক্ষর থাকে, আরআইসার বা যে কোনো কর্তৃপক্ষের। তাহলে ইস্যুকারী অফিসারের সিল স্বাক্ষর, আর নিচে থাকে আপনি যে সিসিটা নিচ্ছেন, তাহলে এই সিসি গ্রহণকারীর স্বাক্ষর। তাহলে এটা কি মুখস্থ করার মতো কিছু আছে? সহজে আপনি এটা সিসি কল্পনা করবেন, সেখানে সিসি নাম্বার, তারিখ, সময়, এরপর কে কে ডিউটিতে নিয়োজিত হচ্ছে তাদের নাম, কোথায় রিপোর্ট করতে হবে সেই স্থানের নাম, এবার কি কি কাজ করতে হবে সেগুলো, সেই নির্দেশনা। ইস্যুকারী অফিসারের ওই যে একটা আড়াইসারের সিল স্বাক্ষর থাকে, আর নিচে আপনি যে সিসি গ্রহণকারীর স্বাক্ষর। এই হচ্ছে কমান্ড সার্টিফিকেট, একদম আমাদের প্রতিদিন একদম দেখা চোখে এগুলো কমান্ড সার্টিফিকেটে উল্লেখ থাকে। এখন কি কি কারণে কমান্ড সার্টিফিকেট ইস্যু করা হয় এটা তো আপনারা জানেন না। তাহলে কি যে কোনো ডিউটিতে ইস্যু করা হয়, যেমন আপনি আসামি এসকর্ট গেলেন, মানি এসকর্ট গেলেন, আপনি ক্যাম্পে গেলেন, আপনি স্ট্যান্ড বাই গেলেন, আপনি কোথায়, আপনি ডাক ডিউটি গেলেন, আপনি পরীক্ষার ডিউটি গেলেন, আপনি ছুটি গেলেন, আপনি নাইট ডিউটি গেলেন, ভিভিআইপি ডিউটি গেলেন, সমস্ত ডিউটির ক্ষেত্রে বা এই সমস্ত ক্ষেত্রে আপনার কমান্ড সার্টিফিকেট ইস্যু করা হয়।
আপনি এ জীবনে যতগুলো ডিউটি করছেন সব কিছুর জন্য কমান্ড সার্টিফিকেট ইস্যু করা হয়। কোন কোন কারণে বা কোন কারণে কমান্ড সার্টিফিকেট ইস্যু করা হয়, তখন আপনি লিখবেন যে কোনো ডিউটি, যেমন পরীক্ষা ডিউটি, ডাক ডিউটি, ক্যাম্প ডিউটি, সাক্ষী ডিউটি, বদলি ডিউটি, স্ট্যান্ড বাই, যে কোনো কিছুর আপনি ছুটি গেলে সেখানে কমান্ড সার্টিফিকেট ইস্যু করা হয়। তাহলে কমান্ড সার্টিফিকেট কি, কমান্ড সার্টিফিকেটের মধ্যে কি কি উল্লেখ থাকে এবং কমান্ড সার্টিফিকেট কোন কোন ক্ষেত্রে ইস্যু করা হয়, দ্যাটস এভরিথিং আমরা 163-র মধ্যে পেয়ে গেলাম। কনস্টেবল থেকে এএসআই পর্যন্ত মূল নিয়ম কমান্ড সার্টিফিকেট ইস্যু করার। তবে সাব ইন্সপেক্টর দুইটা ক্ষেত্রে কমান্ড সার্টিফিকেট ইস্যু করবে, এক হচ্ছে এসপি স্যার নির্দেশ দিলে, আর একটা হচ্ছে সাব ইন্সপেক্টর যখন এসকর্ট কমান্ডার থাকবে তখন তাকে সিসি গ্রহণ করতে হবে। হচ্ছে আমাদের 163, এর সাথে আরেকটা পিআরবি যাবে 909। প্রিন্স হৃদয়, যদি তোমাকে কমান্ড সার্টিফিকেটের পিআরবি জিজ্ঞেস করা হয় তাহলে কি লিখবা, তুমি একটু কমেন্টে লিখে দাও 163,909 বিধি, পিআরবি 163,909 বিধি। এখন কি আমাদের কেউ কমান্ড সার্টিফিকেট বা সিসি সম্পর্কে জিজ্ঞেস করে আর আমাদের সহায় ফেলতে পারবে? কেউ আমাদের সহায় ফেলতে পারবে না। এভাবে আমরা ভেঙে ভেঙে এই যে কমান্ড সার্টিফিকেটের সব কিছু আমরা জেনে গেলাম। এখন কি আপনারা পারবেন কমান্ড সার্টিফিকেট থেকে দ্যাট এনি টাইপস অফ কোশ্চেন যদি করা হয় সেটা কি অ্যান্সার করতে পারবেন? যুবরাজ দাদা, আপনি কি পারবেন? তাহলে আজকে আমরা 163-র পরে শিখব 164। সো থ্যাংক ইউ সো মাচ। এইভাবে আমাদের শিখতে হবে। এইবারে আপনি জীবনে বহুত ফেটিক করেছেন, অনেক ফেটিক করেছেন, কিন্তু ফেটিক যে কোন পিআরবিতে করেন সেটা জানেন না। তো যারা জীবনে অনেক ফেটিক করছেন তারা জেনে রাখেন ফেটিকের পিআরবি 164 বিধি। ধ্রুবরাজ দাদা, আপনি যে পারবো লিখছেন, এই পারবো বানানেই তো হয় নাই আপনার, এই পাড়ায় তো হবে না আপনার। পারবো বানান ঠিক করে লেখেন। এখানে ব্রিলিয়ান্ট স্টুডেন্টস আছে, যেমন এমএসটি রিপা আক্তার আছে, তারা খুবই ব্রিলিয়ান্ট, তারা কিন্তু ভুল ধরে ফেলে, ঠিক আছে, যে কোনো ভুল করলেই ধরে ফেলে, শব্দের ভুল, সেন্টেন্সের ভুল। সো খুব মানে খুব সতর্কভাবে লিখতে হবে। আমাদের এখানে ইন্টেলিজেন্ট কিছু স্টুডেন্টস আছে, শম্ভু দাদা আছে, ঠিক আছে, এরা কিন্তু যে কোনো সময় আপনি ভুল লিখলে তারা কিন্তু ধরে ফেলবে। তাহলে পিআরবি 164 এর বাংলা হচ্ছে শ্রমমূলক কর্ম, যেটাকে ইংরেজিতে বলে ফেটিক। তাহলে এটার বাংলা হচ্ছে শ্রমমূলক কর্ম, অর্থাৎ এমন একটা কর্ম যেটাতে আপনার শ্রম দিতে হবে। এই ফেটিক সংক্রান্তে আমি আমার জীবনে একটা দুঃখের কথা শেয়ার করি। আপনারা দেখবেন পুলিশ লাইন ভিত্তিক যে সকল ফেটিক করানো হয়, এই যে সকল হাসুয়া এবং কাঁচি থাকে, হাসুয়া এবং কাঁচি, এগুলো দেখবেন দীর্ঘদিন ধরে মানে ধার শেষ হয়ে গেছে, কোনো ধার নাই, আপনি যত কাটতে চাবেন কাটে না। তা আমি যখন পটুয়াখালী জেলায় ছিলাম, আমি বেশ 2বার আমি কল্যাণ সভায় বলছি যে স্যার, এই যে কাঁচি এবং হাসুয়াগুলা
এগুলো তো কোনো ধার নাই, আমরা এত কাটার চেষ্টা করি, কাটে না। কিন্তু এগুলো কেন রিপেয়ার করা হয় না, কেন ধার দেওয়া হয় না? বারবার বলার পরেও কেমন যেন মানে সামান্য কিছু টাকা লাগে, একটা কাঁচি ধার দিতে 20 টাকাই লাগে, হাসুয়া ধার দিতে, কিন্তু এগুলা দিত না। পরে বুঝতে পারলাম যে এটা আপনাকে যদি কাঁচি এবং হাসুয়ায় বেশি ধার থাকে তাহলে আপনি কাটলেই তো কেটে যাবে, দ্রুত আপনার ফেটিক শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো ডিপার্টমেন্ট তো এটা চায় না। ডিপার্টমেন্ট চায় আপনি বেশি সময় ওখানে ইনভেস্ট করেন, বেশি সময় ব্যয় হয়, যেন আপনি কাটতে কাটতে থাকবেন কিন্তু কাটবে না। এটার মানেই হচ্ছে শ্রমমূলক কর্ম। এখন এই শ্রমমূলক কর্মটা কে কে করতে পারবে? আমাদের যখন একটা ফেটিক দেওয়া হয়, দেখবেন যেটা বাস্তব, সেখানে কনস্টেবলরা শুধুমাত্র ফেটিক করে, নায়ক থেকে যারা আছে তারা সবাই ফেটিক ইনচার্জ হয়, তারা কোনো কাজ করে না। তো আসলে এই 164 জেনে রাখেন, এখানে বলছে অধস্তন পুলিশ কর্মচারী যারা আছে, অধস্তন অর্থাৎ কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত প্রত্যেককে এই ফেটিক করতে হবে। এই পিআরবি 164 অনুযায়ী প্রত্যেককে এই ফেটিক করার জন্য বলা হয়েছে, কনস্টেবল থেকে ইন্সপেক্টর অর্থাৎ অধস্তন কর্মচারী যারা আছে। কিন্তু আমরা কি করি, কনস্টেবলরাই শুধু ফেটিক করে, নায়ক থেকে আর কেউ করতে চায় না। তো এই শ্রমমূলক কর্মের মধ্যে কি কি আছে? আপনি পুলিশ লাইনের ঘাস কাটবেন, অস্ত্রাগার অস্ত্র পরিষ্কার করবেন, তাঁবু খাটাবেন, তারপরে বিভিন্ন কিছু, এই যে অফিস আদালত পরিষ্কার করবেন, এই সেই যত কিছু আপনি দেখেন, ব্যারাক ভবন পরিষ্কার করবেন। 164 বিধি। 165 একটা বিধি আছে। আমাদের যখন আগুন লাগে কোথাও, বড় ধরনের আগুন লাগলে সেখানে অগ্নিসংকেত দেওয়া হয়। এখন অগ্নিসংকেত বাজলে আপনি কি করবেন? দ্রুত আপনি ব্যারাক ভবন থেকে নিচে নামবেন। কনস্টেবল, এএসআই এরা কি করবে? পোশাক পরার জন্য আপনার অপেক্ষা করার দরকার নাই, আপনি শুধু বেল্ট, আপনার কোমরের বেল্ট নিয়ে আপনি নিচে নেমে যাবেন। অগ্নিসংকেত বাজলে পোশাক পরার দরকার নাই, আপনি শুধুমাত্র বেল্ট, কোমরের বেল্ট নিয়ে নিচে নেমে যাবেন, সারিবদ্ধভাবে দাঁড়াবেন। তখন আপনার সিনিয়র অফিসাররা প্রয়োজনীয় সংখ্যক ফোর্স, যে কয়জন লাগবে সে কয়জনকে পাঠাবেন, আর যে সকল সরঞ্জামাদি নিয়ে যাবেন। এরপরে বোঝার চেষ্টা করেন, একটা জায়গায় একটা মার্কেটে আগুন লাগছে, মূলত আগুন নিভাবে কারা? ফায়ার সার্ভিস, যেটা আমরা জানি। তাহলে পুলিশ যদি সেইখানে ডিউটিতে যায় তাহলে আপনার কাজটা কি হবে? আপনি তো আগুন নিভাইতে পারবেন না, আপনার কাছে তো ওই সরঞ্জাম নাই, ফায়ার সার্ভিসের সাথেও তো কাজ করতে পারবেন না। তাহলে কি করবেন? এই ঘটনাস্থলের চারপাশে আপনারা ঘুরে কটন করে দাঁড়াবেন এবং এইখানের যে সম্পত্তি আছে, আগুন নিবানোর কাজ যতটুকু করা যায় করবেন, এবং এখানে যে সম্পত্তি রক্ষার কাজে আপনাকে আপনার ডিউটি করতে হবে। কোথাও একটা আগুন লাগলে অনেক লোক আছে সুবিধাবাদী, তারা দেখবেন ওই বিভিন্ন মূল্যবান জিনিস তারা আর কি এক একজন যে যা পারছে নিয়ে যাচ্ছে। এই সম্পত্তি রক্ষার জন্য আপনাকে সেখানে ডিউটি করতে হবে। 165। পিআরবি 189। এমএসটি রিপা আক্তার, আমার তো এতদিন ধারণা ছিল ফেটিক শুধু কনস্টেবলদের জন্য। হ্যাঁ, এইটাই তো, এই জন্যই 164 আমি পড়াইলাম। তবে এটা আপনি বলতে যাইয়েন না, ঠিক আছে? বললে কোনো লাভ হবে না। ওই যা করার কনস্টেবলদের এই করা লাগবে। তবে
আইনে অনেক কিছুই থাকে, আমরা বাস্তবে সেটার প্রয়োগ দেখি না। 164তে বলছে অধস্তন পুলিশ অফিসাররা এই ফেটিক করবে। ঠিক আছে, সকল ফেটিক করবে। এখন ওখান থেকে র্যাঙ্ক ওয়াইজ আর কি এটা ভাগ করে দেওয়া হয়। তাহলে পিআরবি 189 সার্কেল সহকারী, যে সার্কেল যিনি থাকেন, এএসপি সার্কেল, সিনিয়র এএসপি সার্কেল, অর্থাৎ অনেক সময় একটা থানার একজন সার্কেল থাকে, অনেক সময় 2-3টা থানা মিলাইয়া একজন সার্কেল অফিসার থাকে। এই সার্কেল সহকারী পুলিশ সুপারের দায়িত্ব কর্তব্য, সার্কেল সহকারী পুলিশ সুপার, এই সার্কেল স্যারের দায়িত্ব কর্তব্য হচ্ছে 189। আর এই সার্কেল অফিসে একজন এএসআই রিডার হিসেবে কাজ করবে এবং একজন কনস্টেবল কি যেন বলে ওটা, আর্দালি হিসেবে কাজ করবে 190। 189। তাহলে সার্কেল স্যারের কাজটা কি? তিনি যে থানার দায়িত্বে বা যে কয়টা থানার দায়িত্বে সেসব জায়গায় সবকিছু তদারকি করবে, থানার পুলিশ অফিসাররা ঠিকমতো মামলা তদন্ত করছে কিনা সেটা দেখবে। এই ধরনের অপরাধ নিয়ন্ত্রণে যত ধরনের কাজ করা যায় সেগুলো তিনি করবেন। আর সার্কেল অফিসে, প্রত্যেক সার্কেল অফিসে একজন এএসআই থাকে, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রিডার হিসেবে থাকে, আর একজন আর্দালি থাকে। এরা সার্কেল অফিসের কাজকর্ম ত্বরান্বিত করে, অর্থাৎ কাজকর্ম, সার্কেল স্যারের কাজকর্ম করে দেওয়ার জন্য তাদেরকে ওখানে দেওয়া হয়। এটা পিআরবি 190 অনুযায়ী। পিআরবি 190। আমাদের পিআরবি যখন আমরা পড়তেছি, পিআরবির মোস্ট ইম্পর্টেন্ট ধারা হচ্ছে 200 থেকে 400। 200 থেকে 400, এই 200টা ধারা হচ্ছে আমাদের মুখস্থ করে ফেলতে হবে, বুঝে বুঝে মুখস্থ করে ফেলতে হবে। সো দিস রেসপন্সিবিলিটি ডিপেন্ড অন মি। এই রেসপন্সিবিলিটি ইটস মাই কম্পালশন, এটা আমার কম্পালশন, আমার রেসপন্সিবিলিটি। আমি আপনাদেরকে সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, আমার সাথে থাকবেন। 200 থেকে 400, এই 200টা পিআরবি আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। লিখিত প্রশ্ন এখান থেকেই হবে। পিআরবি 201 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওসি স্যার আছে যিনি, অফিসার ইনচার্জ। এখন ওসি স্যার তো ছুটি যাইতে পারে, ওসি স্যার তো সিক যাইতে পারে, ওসি স্যার তো ঢাকা সাক্ষী দিতে যাইতে পারে। তা উনি যখন থানায় না থাকবে তখন একজন দায়িত্ব দিয়ে যাবে। তাহলে এই দায়িত্ব কাকে কাকে দেওয়া যায়? পিআরবি 201 সেখানে বলছে ওসি স্যারের অনুপস্থিতিতে ছুটি, অসুস্থতা বা যে কোনো কিছু, ছুটি, অসুস্থতা বা সাক্ষী বা বোধ, যে কোনো কিছুতে কনস্টেবলের উপরের যারা আছে, এএসআই থেকে আর কি, এএসআই থেকে উপরে যারা আছে এদেরকে দায়িত্ব দেওয়া যাবে। তাহলে ওসি স্যারের অনুপস্থিতিতে ওসি তদন্ত অথবা সাব ইন্সপেক্টর অথবা এএসআই এদেরকে, অর্থাৎ ওসি স্যার নাই, ওসি তদন্ত স্যারকে দায়িত্ব দেওয়া যাবে। ওসি স্যার নাই, ওসি তদন্ত স্যারেও নাই, তাহলে কে? একজন সাব ইন্সপেক্টর, তাকে দায়িত্ব দেওয়া যাবে।
ওসি স্যারও নাই, তদন্ত স্যারেও নাই, সাব ইন্সপেক্টরেরাও কেউ নাই, তখন এএসআইকে দায়িত্ব দেওয়া যাবে। তাহলে এই যে থানার অফিসার ইনচার্জ যদি থানায় কোনো কারণে অনুপস্থিত থাকে, ছুটি থাকে, অসুস্থ হয়, সাক্ষী দিতে যায়, তখন তার অনুপস্থিতিতে কনস্টেবলের উপরে যারা আছে, যে সকল অফিসার, তাদেরকে দায়িত্ব দিতে পারবেন। 201-এর ক, 201-এর 2টা পয়েন্ট ক খ। তাহলে প্রথমটায় দায়িত্ব দিতে পারবে আর দ্বিতীয়টায় দায়িত্ব দিবে। প্রথমটা হচ্ছে নির্দেশনা কাকে কাকে দায়িত্ব দেওয়া যাবে, তাহলে কতে দায়িত্ব দিতে পারবে। এবার খতে বলা হয়েছে ওসি স্যার না থাকলে, তিনি যদি কোনো কারণে থানায় উপস্থিত হতে অসমর্থ হন বা থানা থেকে বাহির হন, তবে পরবর্তী পদের অফিসারের নিকট দায়িত্বভার অর্পণ করবেন এবং এইটা জিডিতে লিপিবদ্ধ করবেন। তাহলে ওসি স্যার যখন অন্য তার অধস্তন কোনো অফিসারকে দায়িত্ব দিয়ে বাহির হবে, অবশ্যই জিডিতে নোট করে বাহির হবে। তাহলে দায়িত্ব দিতে পারবে, এই নির্দেশনা 201-এর ক, আর এবার দায়িত্বটা দিবে, এইটা হবে 201-এর খ। অবশ্যই দায়িত্ব দেওয়ার সময় তিনি জিডিতে লিপিবদ্ধ করবেন। পিআরবি 202 খুবই একটা গুরুত্বপূর্ণ পিআরবি। থানা ফাঁড়ির দায়িত্ব অর্পণ এবং দায়িত্ব গ্রহণ। দায়িত্ব অর্পণ এবং দায়িত্ব গ্রহণ। চার্জ লিস্ট, অর্থাৎ আমরা যখন আমাদের ডিউটি শেষ হয়ে যায় তখন কি বলি, পোস্টের সার্বিক দায়িত্ব তাকে বুঝিয়ে দিয়ে দিলাম এবং ডায়েরির পাশে স্বাক্ষর নিলাম। ডিউটির ক্ষেত্রে ক্যাম্পে যখন যাই, ক্যাম্প যখন বদলি হয়, তখন ক্যাম্পের ইনচার্জ চার্জ লিস্ট তৈরি করে কি কি মালামাল আছে সেটা, তারপর নতুন যে আসে তাকে বুঝিয়ে দেয়। থানা ফাঁড়ির ক্ষেত্রেও থানার ওসি স্যার যখন বদলি হয়ে যায়, ফাঁড়ির ইনচার্জ যখন বদলি হয়, তখন তিনি কি করেন, এই চার্জ লিস্টটা বুঝিয়ে দিয়ে যায়। এখন এই বদলি হইল, একজন ওসি স্যারের বদলি হইল বা ক্যাম্পের আইসি অথবা ফাঁড়ির ইনচার্জের বদলি হইল, নতুন একজন গেল, তখন তার মূল দায়িত্ব হচ্ছে 4টা বিষয়, অর্থাৎ এই দায়িত্ব হস্তান্তরের সময় মূল 4টা বিষয় তার দেখতে হবে, ঠিক আছে কিনা। 4টা বিষয়, সবাই এটা এখনই মুখস্থ করবেন। 1 নম্বর হচ্ছে সকল সরকারি সম্পত্তি। সরকারি সম্পত্তি কোনগুলা? থানায় কি থাকে? হেলমেট, বুলেট প্রুফ, লেগ গার্ড, ঢাল লাঠি, লাঠি, এই ধরনের যত ইকুইপমেন্ট বা ইলেকট্রিক মালামাল, যেমন সরকারি ইস্যুকৃত এই যে টিভি, ফ্রিজ। 1 নম্বর হচ্ছে সকল সরকারি সম্পত্তি। 2 নম্বর হচ্ছে নগদ অর্থ। নগদ অর্থ বোঝেন? নগদ অর্থ, নগদ অর্থ। 3 নম্বর হচ্ছে সকল রেজিস্টার। সকল রেজিস্টার, ডিউটি রেজিস্টার, এই রেজিস্টার, সেই রেজিস্টার, খতিয়ান রেজিস্টার, জেনারেল রেজিস্টার, এফআইআর রেজিস্টার, রিসিপ্ট রেজিস্টার, ডিসপাস রেজিস্টার, যত ধরনের রেজিস্টার আছে সকল রেজিস্টার।
আর 4 নম্বর হচ্ছে মালখানার জিনিসপত্র। মালখানার জিনিসপত্র, মালখানার জিনিসপত্র কোনগুলো? অস্ত্রগুলি এবং আলামত। এখন পুলিশ লাইন ভিত্তিক, পুলিশ লাইনের মধ্যে অস্ত্রগুলি থাকে, সেইটাকে কি বলে? অস্ত্রাগার। অর্থাৎ পুলিশ লাইনের অস্ত্রগুলি থাকে অস্ত্রাগারে, আর থানার অস্ত্রগুলি থাকে মালখানায়। থানার যে অস্ত্রগুলি থাকে সেটা কিন্তু অস্ত্রাগার বলে না, সেটাকে বলে মালখানা। তাহলে 4টা বিষয় আমরা শিখি। সকল সরকারি সম্পত্তি, নগদ অর্থ, সকল রেজিস্টার, মালখানার জিনিসপত্র। প্রিন্স হৃদয়, এই 4টা বিষয় তুমি কমেন্টে লেখো। সকল সরকারি সম্পত্তি, তুমি যদি লিখো তাহলে তোমার মুখস্থ হয়ে যাবে। সকল চোখ বন্ধ করেন, আপনি একটা ক্যাম্পে গেছেন, ক্যাম্পের দায়িত্ব নিতেছেন, হেলমেট, বুট, লেগ গার্ড যা যা আছে সরকারি ইস্যুকৃত, সেইগুলো সকল সরকারি সম্পত্তি। এবার নগদ টাকা, সকল নগদ অর্থ বা সকল রেজিস্টার এবং মালখানার জিনিসপত্র, অর্থাৎ অস্ত্রগুলি, আলামত, এই সেই যা কিছু আছে। সকল সরকারি সম্পত্তি, নগদ অর্থ, সকল রেজিস্টার, মালখানার জিনিসপত্র। এই 4টা জিনিস ঠিক আছে কিনা দেখতে হবে। আর দায়িত্ব অর্পণ এবং গ্রহণের সময় পুলিশ সুপার স্যারকে অবগত করতে হবে। পিআরবি 202 মূলত থানা, ফাঁড়ি, ক্যাম্প এগুলোর যে দায়িত্ব হস্তান্তর এই বিষয়ে, অর্থাৎ চার্জ লিস্ট, এই বিষয়ে বলা হয়েছে পিআরবি 202। অর্থাৎ থানা, ফাঁড়ি, ক্যাম্প এইগুলোর দায়িত্ব হস্তান্তরের সময় কি কি চেক করে কি কি দায়িত্ব বুঝে নিতে হবে সেটা পিআরবি 202। চার্জ লিস্ট। তাহলে পিআরবি 163 কমান্ড সার্টিফিকেট, সব কিছু আমরা ডিটেল জানলাম। 164 শ্রমমূলক কর্ম, 165 অগ্নিসংকেত, 189 সার্কেল সহকারী পুলিশ সুপারের দায়িত্ব কর্তব্য, 190 এএসআই এবং কনস্টেবল এই সার্কেল অফিসে নিয়োগ করা হবে। পিআরবি 201 ওসি স্যারের অনুপস্থিতিতে কে ওসির দায়িত্ব পাবে, এবং 201-এর 2 অর্থাৎ 201-এর ক কাকে দায়িত্ব দেওয়া যাবে, 201-এর খ দায়িত্ব দিবেন, তবে অবশ্যই সেটা জেনারেল ডায়েরিতে লিখবেন। 202 থানা, ফাঁড়ি, ক্যাম্পের দায়িত্ব হস্তান্তর বা চার্জ লিস্ট সম্পর্কে, সেখানে 4টা জিনিস মূলত চেক করে নিতে হবে, বুঝে নিতে হবে। সকল সরকারি সম্পত্তি, নগদ অর্থ, সকল রেজিস্টার আর মালখানার জিনিসপত্র। অবশ্যই দায়িত্ব অর্পণ গ্রহণের সময় এসপি স্যারকে অবগত করতে হবে, আর এই 4টা জিনিস ঠিক আছে কিনা দেখতে হবে। আমাদের ডিআইজি স্যারের দায়িত্ব কর্তব্য, এটার একটা পিআরবি আছে। এসপি স্যারের দায়িত্ব কর্তব্য, এটার একটা পিআরবি আছে। এসপি স্যার কি কি কাজ করবে, ডিআইজি স্যার কি কি কাজ করবে, আবার সার্কেল স্যার কি কি কাজ করবে সেটার পিআরবি পড়লাম 189। এবার ওসি স্যারের দায়িত্ব 205, দ্বিতীয় অফিসার অর্থাৎ ওসি তদন্ত সেকেন্ড অফিসার এদের দায়িত্ব কর্তব্য 206,
এএসআই এর দায়িত্ব কর্তব্য 207, কনস্টেবলের দায়িত্ব কর্তব্য 208। এই হচ্ছে আমাদের দায়িত্ব কর্তব্য। আগামী ক্লাসে আমরা দায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা করব। আমাদের এই 25 সালের পরীক্ষায়ও কিন্তু এএসআই এর দায়িত্ব কর্তব্য মোটামুটি একটা লিখিত প্রশ্ন আসছিল। তাহলে ওসি স্যারের দায়িত্ব কর্তব্য 205, সাব ইন্সপেক্টর বা ওসি তদন্ত এদের দায়িত্ব কর্তব্য 206, এএসআই এর দায়িত্ব কর্তব্য 207, কনস্টেবলের 208। এগুলো আমরা আগামী ক্লাসে ডিটেলস আকারে শিখব। আই এম অন ডিউটি রাইট নাও, 8টা থেকে আমার ডিউটি চলতেছে। সো তারপরেও আমি আপনাদের ক্লাস নিচ্ছি। এভাবে আমরা একটু একটু শিখব। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার, সবাই একটু কথাটা শুনে যান। ইতিমধ্যে আমরা 3টা আইন কভার করেছি, ফৌজদারি, দণ্ডবিধি, সাক্ষ্য আইন। আপনারা বাই সিরিয়াল এই আইনগুলোর যে গাইড, প্রত্যেকে একটা গাইড কেনেন, ইন্ডিভিজুয়াল পড়বেন না। আপনি যখন ফৌজদারির প্রশ্ন পড়বেন, ফৌজদারি প্রশ্ন একদম শুরু থেকে শেষ করে তারপর দণ্ডবিধির প্রশ্ন পড়বেন, তারপর সাক্ষ্য আইনের, এবং প্রত্যেকটার এমসিকিউ আপনি ট্রাই করেন। এবং এই আইন মনে রাখার জন্য আপনি মাঝে মাঝে অডিও রেকর্ডটা শোনেন। এই 2টা কাজ, এই 2-3টা কাজ আপনি করেন মাঝে মাঝে। আপনি সবসময় টার্গেট থাকবে মূল আইনটা রিভিশন দিবেন। মূল আইন কোন কোন প্রত্যেকটা ধারায় কি কি আছে, মূল আইনটা। আপনাকে যদি প্রশ্ন করা হয় শান্তি রক্ষার জন্য কি কত বছরের জন্য মুচলেকা সম্পাদনের আদেশ দেওয়া যাবে, দণ্ডিত হওয়ার পর শান্তি রক্ষার জন্য কত বছরের জন্য মুচলেকার আদেশ দেওয়া যাবে, তাহলে 106তে আমরা পড়ছিলাম মুচলেকা কি দণ্ডিত হওয়ার পরে আদালত যদি মনে করে যে এই দণ্ডভোগের পরে লোক আকাম করতে পারে 3 বছরের জন্য মুচলেকা। তাহলে 106 থেকে 110 এই 5টা ধারাতে শান্তিরক্ষা এবং সদাচরণের মুচলেকা নিয়ে কথা বলা হয়েছে। তাহলে আপনি যখন মূল আইনটা খুলে পড়বেন, যারা নোট করছেন তো ভালো, নইলে মূল আইন খুলে পড়বেন এভাবে। 6তে 3 বছর, প্রথমটায় 3 বছর, 10এও 3 বছর, প্রথমটা শেষেরটায় 3 বছর, আর মাঝখানের 7, 8, 9 হচ্ছে কয় বছর, 1 বছর করে। তাহলে শান্তিরক্ষার মুচলেকা 106, 107, সদাচরণের মুচলেকা 8, 9, 10। এই যে বিষয়গুলো আপনাকে বুঝতে হবে, বুঝে বুঝে আপনারা টার্গেট নেন যে 3 দিনে আপনি ফৌজদারি রিভিশন দিবেন প্রথম থেকে শেষ, আবার 3 দিনে দণ্ডবিধি রিভিশন দিবেন, 3 দিনে সাক্ষ্য আইন রিভিশন দেবেন। এভাবে বাই চান্স আপনি ক্লাস তো করবেন, এই পড়া তো পড়বেন, ওইভাবে পড়েন, এমসিকিউ প্র্যাকটিস করেন, এবং খুবই মানে বাই সিরিয়াল, আপনি ইন্ডিভিজুয়াল পড়বেন না যে প্রশ্ন দেখলেই এটা পড়লাম, সলভ করার চেষ্টা করলাম। নো, গাইডগুলোকে এমনভাবে সাজানো হয়েছে, আস্তে 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 ডিপের মধ্যে প্রবেশ করা হয়েছে। বাই সিরিয়াল আপনি একটা একটা শেষ করবেন। আমি কিন্তু এইভাবে পড়েছি, তারপর আমি 88 নম্বর এসেছি। এত সহজ না ভাই, কয়েকবার রিভিশনের পর রিভিশন দিতে হবে, ধীরে ধীরে স্লো করে টার্গেট নিয়ে নিয়ে, যে আগামী 3 দিনের মধ্যে আমি ফৌজদারি রিভিশন দেব, 3 দিন, আগামী 3 দিনে দণ্ডবিধি রিভিশন দেব, আগামী 3 দিনে সাক্ষ্য আইন। এইভাবে আপনার পড়াটা আপনাকেই পড়তে হবে। এইভাবে একটু বাই সিরিয়াল ধারাবাহিকতা রেখে একটু মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করেন। আপনার কাছে কোনো ব্যাপারই না,
কোনো ব্যাপার। সাক্ষ্য আইন এতদিন কঠিন ভাবতেন, আসলে এই যে সাক্ষ্য আইনের যে ক্লাসগুলো করছেন একটু বলেন তো, মানে আমি যেভাবে পড়াইছি সাক্ষ্য আইন মূল ধারাগুলো আপনার কাছে একটু সহজ হয়েছে কিনা, একদম মন থেকে একটু কমেন্ট করে বলেন তো। তাহলে আমাদের কাছে সহজ কিভাবে হলো? আমরা পড়েছি, একবার পড়াইছি, তাতেই যদি একটু সহজ মনে হয়, এই বিষয়টা যদি আপনি এখন রিভাইজ করেন, চর্চা করেন, তাহলে আপনার কাছে আরো ইজি মনে হবে। এগুলা কিছুই না, শুধুমাত্র আপনার পড়ার উপরে আপনার প্রমোশনটা নির্ভর করতেছে। অল্প কয়টা দিন আছে, আপনি শুধুমাত্র একটু সমস্ত কিছু থেকে কোনো অজুহাত দাঁড় করাইয়েন না প্লিজ। আমাদের বর্তমান সময়ে আমরা এমন কিছুর মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের মোবাইল আসক্তি আমরা কমাতে পারবো না, আমাদের খাদ্যদ্রব্যে ভেজাল, আমাদের ডিউটির চাপ, পারিবারিক টেনশন, আমাদের শারীরিক ইমিউন সিস্টেম দিন দিন দুর্বল হচ্ছে, আমরা অসুস্থর দিকে বেশি হচ্ছি। তাই আজকে যতটুকু আপনার শক্তি আছে বডিতে, শরীরে, আগামীকাল কিন্তু এটা আরো কমে যাবে। মাইন্ড ইট, এটা কিন্তু বাড়বে না, এটা কিন্তু কমতে থাকবে। শরীরের ইমিউন সিস্টেম আস্তে আস্তে আরো কমতে থাকবে। তো আজকেই আপনার সুযোগ, কোনো অজুহাত দিয়ে না। আপনি যদি মনে করেন যে এই ঝামেলাটুকু গেলেই আমি একদম ফ্রি, জীবনেও না। আমাদের উই হ্যাভ টু ফেস মেনি প্রবলেম ডে বাই ডে। তাই এখন থেকে শুরু করেন, আর বাকি 3টা মাস একটু পরিশ্রম করেন। প্রথম চান্সে যতটা করা যায়, দ্বিতীয়বার কিন্তু মন ভেঙে যায় আর মন বসতে যায়। সো 3টা মাস একটু এই যে বাই সিরিয়াল, বাই কনসিস্টেন্সি, ধারাবাহিকতা রেখে আপনি একটু পড়ার চেষ্টা করেন। পরীক্ষা দেওয়ার পর এরপর আপনি রিল্যাক্স, 2 পা উপরে দিয়ে আপনি ঘুমাবেন। তারপরে ঠিক আছে, এই ভাত ঘুরাইয়ে এনে খাবেন, কোনো ব্যাপার না, কেউ কিছু বলবে না। সো থ্যাংক ইউ সো মাচ। পড়ার মানসিকতা রাখেন। এখানে যে কয়জন, সব স্টুডেন্ট বাদ দিয়ে এই যে কয়জন ক্লাস করতেছে, আপনারা প্রত্যেকে প্রমোশন পাবেন। হয় এই পরীক্ষায় পাবেন, নইলে পরের পরীক্ষায় কনফার্ম আমি দিয়ে দিলাম। ঠিক আছে, যারা বেশি পড়বেন এবছর এই পরীক্ষায় প্রমোশন পাবেন, আর যারা একটু ঢিলা দেবেন পরের বার পাবেন, এইটা নিশ্চিত থাকেন। সো পড়ালেখার প্রতি ভালোবাসা রাখেন, যেটুকু পড়াই এটুকু আয়ত্ত করার চেষ্টা করেন। আগামীকাল একটা গুরুত্বপূর্ণ ক্লাস হবে, সবাই লাইভ ক্লাসে থাকবেন। আগামী ক্লাসের আমন্ত্রণ রইল।